চলো ফিরে যাই আবার সেই গল্প শোনার দিনে। মন মাতানো, প্রাণ জোড়ানো কিছু বাংলা ক্লাসিক গল্প নিয়ে হাজির আমরা শুভ সমৃদ্ধি। বাংলা সাহিত্যের অফুরন্ত সম্ভার থেকে তুলে আনা আমাদের প্রতিটি গল্পে থাকবে অদ্ভুত এক মায়া ও আবেগের স্পর্শ। আর আজকে শোনাবো আমরা শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কবি কুণ্ডু মশাই। শুরু হচ্ছে WIB প্রেজেন্টস স্টোরি টেলার শুভ সমৃদ্ধির আজকের গল্প, কবি কুণ্ডু মশাই। আজ 10 বৎসর পূর্বে এই ঘটনার প্রথম আরম্ভ। আমি খুব আশ্চর্য হয়েছি বলেই এই গল্প লিখতে বসেছি। পুজোর সময় প্রত্যেক লেখকের কাছেই সম্পাদকের তাগিদ চায়, মশাই গল্প দেবেন একটা যত সত্তর হয়। এরা হলেন পেশাদারি গল্প লেখক ও ঔপন্যাসিক। হাতে পয়সা না পেলে এদের মন ভার হয়ে ওঠে, লেখনেও বিরূপ হয়। গল্প তো আছে, টাকাটা পাঠিয়ে দেবেন। আর কেনই বা বলবেন না? লেখকদেরও তো খেয়ে পড়ে বাঁচতে হবে। খুব বড় একটা সাহিত্য সভায় বসে এই কথাটা মনে হয়েছিল একবার। পত্রপুষ্প শোভিত তরুণদ্বার, মস্ত বড় মণ্ডপ, বহু বিশিষ্ট লেখক ও সাহিত্যমোদী জনগণের সমাগম, আদর আপ্যায়নও যথেষ্ট। পল্লী গ্রামের অজ্ঞাতনামা কত কবিযশ প্রার্থী হতভাগ্যের সঙ্গে আমার কতবার পরিচয় ঘটেছে, কিন্তু কোনো সাহিত্য সভায় তাদের স্থান হয়নি কোনোদিন। অথচ তাদের মধ্যে প্রকৃত কবিমন, কল্পনার উদার প্রসার, ছন্দের বা কোনো শব্দের সৌন্দর্য সম্বন্ধে জ্ঞান নিতান্ত দুর্লভ নয়। কিন্তু তাদের নেই কি তাও আমি জানি। তাদের নেই বর্তমানের উপযোগী বিষয় নির্বাচনের ক্ষমতা। তাদের দৃষ্টি 1290 সালের বাংলায় পড়ে আছে আজও। ভারতচন্দ্র রায় গুণাকরের দাশরথী রায়ের প্রভাব তারা আজও কাটিয়ে উঠতে পারেননি। তা সেবার গরমের ছুটিতে দেশে রয়েছি। রাত প্রায় 11টা বাজে। বিছানায় ছটফট করার ফলে একটু নিদ্রাকর্ষণ হয়েছে মাত্র। এমন সময়, আছেন নাকি শ্যামবাবু? এত রাত্রে অপরিচিত সুরে কে ডাকে বুঝতে না পেরে বেরিয়ে এসে বললাম, কোথা থেকে আসছেন? অন্ধকার রাত। দেখলাম আগন্তুক বিনা আলোয় এসেছে। যেখান থেকেই আসুক, লণ্ঠন জেলে বাইরে আবার গিয়ে আগন্তুকের চেহারা এবার ভালো করে দেখলাম। বৃদ্ধ লোক, ওই 60-এর কাছাকাছি বয়স, গায়ে আধময়লা পিরান, পায়ে ক্যাম্বিসের জুতো, বগলে এক তাড়া বই ও কাগজ। আগন্তুক বলল, আমায় চিনতে পারলেন না? আমাকে সকলে ওই কুণ্ডু মশাই বলে জানে। ওই বসাকদের কাপড়ের গুদামে কাজ করি বল্লভপুরের বাজারে। তা আপনারা তো দেশের ঘরে থাকেন না, গরমের ছুটির পরই চলে যাবেন, চিনবেন কি করে? কথাটা সত্যি। দেশে থাকলে চিনতাম বই কি, দেশের লোক যখন। বললাম, আচ্ছা তা কি জন্য আসা হয়েছে? আপনি একজন রাইটার লোক, আমার লেখা কবিতা কিছু আপনাকে আজ একটু শোনাতে এসেছি। ও বসুন বসুন, সে বেশ কথা। দাঁড়ান, একটা কিছু পাতি। দস্তুর মতো অবাক হয়ে গেলাম। বল্লভপুরের বাজার এখান থেকে প্রায় 2 মাইলের সামান্য একটু বেশি। এত রাত্রে নিছক কবিতা শোনাতে লোকটা কষ্ট করে এত দূর এসেছে? না, এমন ব্যাপার যে দেখিনি এ কথা বললে ভুল হবে। জীবনে বার কয়েক এই প্রকৃতির মানুষের সঙ্গে আমার পরিচয় ঘটেছে বটে, এবং আমি এদের বড় ভালোবাসি। এরা সরস্বতীর নিঃস্বার্থ সেবক। এরা যশ পায় না, অর্থ তো পায়ই না, লেখার নেশায় শুধুই লিখে যায়। যশের পরিবর্তে পায় অল্প শিক্ষিত জনসাধারণের ওই ব্যঙ্গ বিদ্রুপ। তবু মদ ধরলে তাদের ছাড়া কঠিন হয়। তেমনি কঠিন হয়ে পড়ে লেখার বাতিক মাথায় একবার ঢুকলে তাকে তাড়ানো।
এসবই আমি জানি। বললাম যে এই ধরনের লোক এর আগেও আমি দেখেছি, সুতরাং একেও যত্ন করে বসালাম। বাড়িতে একা থাকি, দ্বিতীয় প্রাণী বলতে আর কেউ নেই, নতুবা একটু চা খাওয়ালে বড় ভালো দেখাতো। কুণ্ডু মশাই তার দপ্তর খুলে 3খানা মোটা খাতা বের করে পড়ে যেতে লাগলেন অবিরাম, একটানা। এসব দলের লোকেরা তাই করে থাকে। আমি কতবার কত জায়গায় গিয়ে দেখেছি। মাঝে মাঝে আমার মুখের দিকে চেয়ে বলছিলেন, কেমন লাগছে শ্যামবাবু? হ্যাঁ, চমৎকার চমৎকার। আপনারা রাইটার লোক, আপনাদের ভালো লাগলেই তো। আচ্ছা, তারপর শুনুন, এই সুভদ্রা হরণ। হ্যাঁ হ্যাঁ, পড়ে যান। একটানা চলছে আবৃত্তির স্রোত। রাত 12টা বেজে গেল। কুণ্ডু মশাই নাকের চশমা নামিয়ে আমার মুখের কাছে হাসি হাসি মুখ করে চেয়ে বললেন, তা কেমন? হ্যাঁ হ্যাঁ, অর্থাৎ এটা আপনার ভালো লাগতেই হবে, উপায় নেই। পুনরায় বললাম, হ্যাঁ, চমৎকার হয়েছে, চমৎকার। এসব স্থলে এই জবাবই দিতে হয়, দেওয়াটাই নিয়ম, অভিজ্ঞতা থেকে জানি। আচ্ছা, এবার এটা শুনুন, বান রাজার প্রতি উষা। পুরাণ ভালো পড়া নেই। বললাম, তো বান রাজাটাকে? আমার মুখের দিকে বিস্ময়ের দৃষ্টিতে চেয়ে কুণ্ডু মশাই বললেন, আরে বান রাজার কথা জানেন না? বান রাজার মেয়ে উষা, দৈত্যরাজ বান। বাল্যকালে দৃষ্ট উষাহরণ নামে একটা যাত্রার অভিনয় অস্পষ্টভাবে মনে পড়ল। বললাম, ও হ্যাঁ 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 হ্যাঁ, সেই যুদ্ধ হলো, অনিরুদ্ধ টনিরুদ্ধ উষাহরণ, ওইরকমই। আমার পৌরাণিক জ্ঞানের অবস্থা বোধ হয় কুণ্ডু মশাইয়ের মুখে ক্ষীণ হাসির রেখা সৃষ্টি করল। তিনি আবার পড়ে যেতে লাগলেন। 12:30, 1:45। 3-4টে কবিতা ইতিমধ্যে শেষ হয়ে গেলে কুণ্ডু মশাই এবার উঠবার জোগাড় করবেন বলে মনে হলো। আমার দিকে চেয়ে বললেন, দোকানের কাজ করে সারাদিন ফুরসত পাইনে। আপনারা কলকাতায় থাকেন, রাইটার লোক, আপনাদের শোনালে একটু মনটা তৃপ্ত হয় আর কি। আর কাকে শোনাবো বলুন, সবাই তো ওই মুখ্যুর দল। আপনি বুঝি কাপড়ের দোকানে কাজ করেন? হ্যাঁ, ওই খাতাপত্র লিখি আর কি। রাত 10টার সময় ছুটি পেয়ে আহারাদি সেরে তবে আপনার কাছে এসেছি। একটু শুনিয়ে মনটা ভালো হলো আর কি। তা কতদিন থেকে লিখছেন? ওই তো বাল্যকাল থেকে। পাঠশালায় যখন পড়ি, হাতে লেখার খাতায় কবিতা লিখতাম। গুরু মশাইয়ের কাছে কত বেদ খেতে হয়েছে সেজন্য মশাই। এখনো তাই, জানেন তো, কেউ বোঝে না। দোকানে যাদের সঙ্গে কাজ করি তারা সবাই আমাকে খুব মানে, ভয় করে চলে, ভাবে কবিতা লেখে এ মস্ত পণ্ডিত লোক, আর যা লিখি তাই ভালো বলে। এবার আমার তাতে তৃপ্তি নেই। যত গণ্ডমুখের দল, ভালো বললি কি আর ভালো হলো? তাহলে 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 মন্দটা কি করে হয়? আমার হয়েছে ভাগ্যে প্রত্যেক দিন মশাই ওদের সঙ্গে কারবার, আর শিক নিয়ে রসের কারবার। আমার কি আর ভালো লাগে মশাই, বলুন তো কি আপনি? আপনি রবি ঠাকুরের নাম শুনেছেন? হ্যাঁ, শুনেছি বই কি। রবি ঠাকুর তো মস্ত বড় কবি। কোথায় যেন বাড়ি, যশোর না বীরভূম। কোনো কবিতা পড়েছেন তার? আগে না, তা হয়নি। আচ্ছা চলি। কুণ্ডু মশাই বিদায় নিয়ে উঠলেন রাত 1টার সময়। এরপর আমার ছুটি ফুরিয়ে গেল। কলকাতার কর্মকোলাহলের মধ্যে কুণ্ডু মশাইয়ের কথা প্রায় ভুলেই গেলাম একদম। বড়দিনের ছুটিতে 2 দিনের জন্য বাড়ি গিয়ে আবার তার সঙ্গে দেখা। তিনি যে দোকানে কাজ করেন সে দোকানের মালিক ও অঞ্চলের একজন বিশিষ্ট ধনী, জাতিতে তাঁতি, ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট। তবে লেখাপড়া তেমন খুব বেশি জানেন না। লোকটি সচ্ছল, রায় সাহেব খেতাব পেয়েছেন।
এবার রায় সাহেবের বাড়ি কি একটা কাজ উপলক্ষে আমিও নিমন্ত্রিত, আর সেখানেই কুণ্ডু মশাইয়ের সঙ্গে আমার পুনরায় সাক্ষাৎ। নিমন্ত্রিত ব্যক্তিদের পান বিড়ি বিতরণে তাকে ব্যস্ত দেখা গেল। আমি একবার বললাম, কি কুণ্ডু মশাই, ভালো তো? আমার দিকে চেয়ে তিনি একবার হাসলেন মাত্র। ব্যস্ত হয়ে আমার সঙ্গে কথা কইবার সুযোগ আর তার হলো না। রায় সাহেব ভেঙে বললেন, কুণ্ডু মশাই, এই চা দেওয়া হয়েছে কিনা সকলকে দেখুন এবার বাইরে গিয়ে। আহারাদির পরে দেখি সদর দরজায় কুণ্ডু মশাই দাঁড়িয়ে। বললেন, কালকে বাড়ি থাকবেন নাকি? হ্যাঁ, থাকবো। তাহলে কাল একবারটি যাবো আপনার কাছে। নিশ্চয়ই আসবেন। তা লেখা টেখা কিছু আছে নাকি? আর হ্যাঁ, অনেক লিখে ফেলেছি, তারপর সেসবই শোনাবো। কিন্তু বিশেষ কার্য উপলক্ষে তার পরদিন আমাকে চলে যেতে হলো অন্যত্র। কুণ্ডু মশাইয়ের কবিতা শোনবার সুযোগ সেবার আমার হয়নি। 1 বৎসর পরে আবার দেশে গিয়েছি। বর্ষাকাল, পথে ঘাটে 1 হাঁটু জল কাদা। বল্লভপুর ছাড়িয়ে নদীর ধারে বাবলাতলায় দেখি কে বসে মাছ ধরছে। আমি রাস্তা থেকেই পাড়াগাঁয়ের ধরনে জিজ্ঞেস করলাম, কি মাছ হলো? লোকটা আমার দিকে পেছন ফিরে চাইতেই দেখি কুণ্ডু মশাই। আরে কুণ্ডু মশাই, মাছ ধরতে এসেছেন নাকি? তা সব ভালো? কুণ্ডু মশাই আমাকে দেখে সসম্ভ্রমে উঠে দাঁড়িয়ে যুক্ত করে বললেন, প্রাতঃ প্রণাম, এই আসছেন বুঝি? হ্যাঁ হ্যাঁ, তা কি মাছ পেলেন? আগে মাছ ধরছি না তো, একটু বসে মানে একটু লিখছি। কৌতূহল হওয়াতে রাস্তা ছেড়ে এগিয়ে গিয়ে দেখি কুণ্ডু মশাই ভিজে ঘাসের উপর কাঁচা ডালপাতা ভেঙে পেতে বসেছিলেন। পাশেই একখানা মোটা পুরনো রোকর কি খতিয়ানের খাতা, একটা স্বরের কলম ও পাঠশালায় ছেলেদের মতন দড়ি বাঁধা দোয়াত, যাতে ঝুলিয়ে নিয়ে যাওয়া যায়। একখানা মুশিলিপ্ত ব্লটিং কাগজ মাটির ঢেলা চাপা এক পাশে। বাহ, এই যে কবিকুঞ্জ বানিয়ে তুলেছেন দেখছি। হ্যাঁ, আজ আর দোকান যেতে ভালো লাগলো না। অনেকদিন বর্ষার পরে আজ একটু রোদের মুখ দেখা গিয়েছিল। এখন আবার মেঘ করেছে, বলি যাই নদীর ধারে বসে একটু লেখার নেশা মাথায় চাপলে। আর তা একটু শোনান না কুণ্ডু মশাই, না শুনে তো আর চলে যাচ্ছি না। কুণ্ডু মশাইয়ের কবিতার খাতা একখানা প্রাচীন খতিয়ান, খানিকটা পড়ে শোনালেন। কয়েক লাইন মনে আছে। যদুকুলবধূ চতুরঙ্গিনী সহায়, কৃষ্ণতুল্য সুভদ্রারে সারথি করিয়া, আরোহিয়া কপিধ্বজে অর্জুন সমান, গান্ডীব কণ্ডব ধরি উতিরিব রণে। শিখণ্ডী আমার জ্যেষ্ঠ, তারে নারী ভাবি, ধরুন না ধনুক ফস্য। এইটুকুই, আর মনে নেই। মজা নদীর পাড়ে বিকেলে বসে বেশ চমৎকার লাগলো। বললাম, বাহ, চমৎকার হয়েছে। আপনার শব্দ সাজাবার ক্ষমতা, ধ্বনির জ্ঞান, এসব তো এক কথায় চমৎকার। তা দ্রৌপদী যুদ্ধযাত্রা করতে চাইছেন বুঝি? কুণ্ডু মশাই হেসে বললেন, হ্যাঁ, কিন্তু কোন জায়গাটায় বলুন তো? মাথা চুলকে বললাম, তা কই ঠিক তো বুঝতে পারছি না। কুণ্ডু মশাই আমার উত্তরের দিকে কান না দিয়ে বললেন, শুনে যান আর একটু। তারপর তিনি আবার কবিতা শোনালেন। হাসি হাসি মুখে বললেন, কেমন? আর বলতে আমার খুব সৌভাগ্য যে আজ কবির মুখে কি ঝংকার। হ্যাঁ, কুণ্ডু মশাই বিনয়ে কাঁচুমাচু হয়ে বললেন, অমন করে বলবেন নি, আপনারা রাইটার লোক, যতই হোক ভাষার ওপর সমান অধিকার তো সব লেখকের থাকে না, কিন্তু আপনার তা আছে কুণ্ডু মশাই। আর আর আপনি একজন সত্যিকারের কবি, নয়তো পালিয়ে এসেই নদীর ধারে বসে আপন মনে। কুণ্ডু মশাই পাশের একটা থেলো হুঁকে তামাক সাজছিলেন এতক্ষণ। আমায় বললেন, খান? না না, আপনি খান। হুঁকোয় বেশ আরামে টান দিয়ে বৃদ্ধ এমন এক অদ্ভুত দৃষ্টিতে উপরের দিকে চাইলেন, যেন জীবনের এক বড় আনন্দের সম্মুখীন হয়েছেন তিনি, অর্থাৎ
হেলো হুঁকোটিতে টান দেবার অবকাশ পেয়েছেন। বললেন, আমার মাথায় যখন লেখা নেশা চেপে যায় তখন তার কিছুই ভালো লাগে না। পালিয়ে আসতেই হবে, একটু ফাঁকা নির্জন জায়গা খুঁজতেই হবে। আপনার বাসা তো নির্জন, আপনি তো সেখানে একাই থাকেন শুনেছি। ওটাই না, ওই কাপড়ের গদির 7 জন কর্মচারী সব এক ঘরে থাকি। সব কজন সবাই গোলমাল করে, সেখানে বসে লেখা। আচ্ছা, কাল আসবেন দয়া করে, একটু দেখবেন। পরদিনই কুণ্ডুমশাইয়ের বাসায় গেলাম। কুণ্ডুমশাই এক বর্ণ অতিরঞ্জিত করে বলেননি। বসাকদের কাপড়ের গদির পেছনে অতি অন্ধকার, প্রায় জানলাবিহীন নাতিসূক্ষ্ম একটা ঘরে 4খানি সরু সরু তক্তাপোষ পাতা। প্রত্যেক তক্তাপোষে কাপড়ের গাঁট বাঁধা চট আগে পেতে তার উপর একটা অতি মলিন শয্যা বিস্তৃত। বালিশগুলো থেকে চিমটি কাটলে তেল ও ময়লা ওঠে। ঘরে আড়াআড়ি অনেকগুলো দড়ি টাঙানো, তাতে ময়লা তেল ও আধময়লা লুঙ্গি, 9 হাতি কাপড়, সেলাই করা পুরনো কাপড় ছড়িয়ে দেওয়া রয়েছে। একটা তক্তপোষের তলায় একটা কেরোসিনের কাঠের বাক্সের উপরে একজোড়া নতুন বাদামি রঙের ফিতে আটা জুতো সযত্নে তোলা। দেওয়ালে পেরেক দিয়ে আটা বিবর্ণ পুরনো খবরের কাগজ, আর তার উপরে কাঠের ছোট আলনায় 2-1টা ছিটের কপ আটা কামিজ, কোনটায় কুষ্ঠিয়ার ছিটের একটা আলোয়ান। সমস্ত ঘরটা স্থূলত্ব, নোংরামি, কুৎসিতা, রুচিহীনতার একখানি সুস্পষ্ট ছবি। একপাশের তক্তাপোষে জনাচরেক লোক বসে তাস খেলছে, কারো গা খোলা, কারোর গায়ে আধময়লা গেঞ্জি। আমার প্রশ্নের উত্তরে একজন বললে, কুণ্ডুমশাই গদি থেকে ফেরেননি। একজন কুণ্ডুমশাইয়ের খাটখানা আমাকে দেখিয়ে দিলে। তার বালিশ ততোধিক ময়লা, উপরন্তু একটা ফুটো দিয়ে তুলো বেরিয়ে আসছে। কিছুক্ষণ বসবার পরে তাস খেলোয়াড়দের হর্ষধ্বনি ও চিৎকার আমার নিকট অসহ্য মনে হওয়ায় একটু বাইরে যাব ভাবছি, এমন সময় কুণ্ডুমশাই ঘরে ঢুকলেন। ওদিকে খেলোয়াড়দের একজন বলে উঠল, ও দাদু, তোমার ইলিশ মাছ সব কানু খেয়ে এই দেখো। বক্তা মুখ পুড়ে দেবার অভিনয় করে ব্যাপারটা বোঝালে। আরেকজন বলে, এত দেরি হলো কেন? বাবুর হাতে নাকানি চোপানি খেয়েছো কেমন বলো? হ্যাঁ? আমার দিকে চেয়ে এবার কুণ্ডুমশাই বললেন, আরে আপনি যে এখানে আসবেন তা তো ভাবিনি। বসুন বসুন, আমি না 2টি খেয়ে আসি। হ্যাঁ, এখন ছুটি পেলাম, বড্ড খিদে পেয়েছে। বেলা 2:30 উত্তীর্ণ প্রায়। ক্ষুধার্ত বৃদ্ধকে আমি একটু দেরি করতে দিলাম না। বললাম, যান, আপনি শিগগিরই যান, আহার করে আসুন। কুণ্ডুমশাই চলে গেলে আমি তাস খেলোয়াড়দের উদ্দেশ্য করে বললাম, এখানে খাওয়া হয় কোথায়? একজন বললে, ওই ঘরের পেছনে উঠোন, ওইখানে আমাদের রান্নাঘর, গদির ঠাকুর আছে, সেই রাঁধে। তা কীরকম খাওয়ায়? সে কথা আর বলবেন না দাদা, হুরশুনি ডালের জল, এই এতটুকু খয়রা মাছ কি তিতপুটনির ঝাল, একটা লাল ডাঁটা, ওই কুমড়ো দিয়ে ঘ্যাঁট, ছ্যা, মানুষের চুকি নয়। একজন বলে উঠল, আরে পরের পয়সায় খেতে আর কি চাইবি বল, ওই যাই পাচ্ছই ঠের কি। কুণ্ডুমশাই পরিতৃপ্তির সঙ্গে আহার করে এলেন, যেটা তার মুখ দেখেই বুঝতে পারা গেল। তারপর কাপড়ের গাঁট বাঁধা চটের উপর শ্রান্ত দেহ প্রসারিত করে আমার দিকে চেয়ে বললেন, এইখানে এসে বসুন, এইখানে আসুন। চলুন না, দিঘির ধারে গিয়ে একটু বসা যাক। আজ তো আর ছুটি নেই, কলকাতা থেকে মহাজন আসবে এই ট্রেনে, হিসেব করে সব ঠিক করে দিতে বলেছেন বাবু। ও কষ্ট, এই পাইকারি বেলায় ফিরিস্তিগুলো ফেলো গিয়ে, আর তাস পেটালে চলবে না। এমন সময় হঠাৎ হল্লা ও হাসি মন্ত্রমুগ্ধবৎ থেমে গেল। রায় সাহেব ঘনশ্যাম বসাকের স্থূল চিক্কণ সুখাদ্য পরিপুষ্ট দেহ দূরের কাছে দাঁড়িয়ে যেতেই তাস খেলোয়াড়দের কজন তরাক করে চৌকি থেকে উঠে দাঁড়িয়ে পড়লেন। রায় সাহেব বললেন, এত গোলমাল কিসের কুণ্ডুমশাই? ঘরের মধ্যে সকলের অবস্থা তখন হঠাৎ হেডমাস্টার ক্লাসে ঢুকলে কোলাহলরত স্কুলের ছাত্রদের মতন। সবাই পাষাণ মূর্তির মতো একদম যেন দমে গেল।
এবার আমাকে ঘরের মধ্যে দেখতে পেয়ে রায় সাহেব বললেন, এ কি, এই যে শ্যামবাবু, আপনি এখানে? একটু কুন্ডু মশাইয়ের কাছে দরকার ছিল। হ্যাঁ, কুন্ডু মশাইয়ের সঙ্গে আপনার বনবে ভালো। শুনেছি কুন্ডু মশাই নাকি ওই কবিতা ফবিতা লেখেন। মানে লোকটা ছিল ভালোই, কিন্তু ওর মাথায় যে কি পোকা আছে। হ্যাঁ, থাকে থাক, ফট করে একদিন দেখি গদিতে নেই। কোথায় গেল? বসে আছে, কোথায় কবিতা লিখছে। আমার গদির কাজ তাহলে কি করে চলে বলুন? হ্যাঁ, কবিতা লিখে তার পেট ভরবে না দাদা, কি বলেন? তা বটে। রায় সাহেব কুন্ডু মশাইয়ের দিকে চেয়ে বললেন, যাও, সব গদিতে যাও। এখানে হল্লা করবার জন্য তোমাদের রাখা হয়নি, কবিতা লিখবার জন্য নয়। যাও। এই কুন্ডু মশাই, মহাজনদের দেনা পাওনাটা হিসেব করে 5টার মধ্যে ঠিক করে ফেলো গিয়ে। যাও, সব যাও। পরে ঘরের চারদিকে অপ্রসন্ন দৃষ্টিতে চেয়ে বললেন, নিজেরা থাকে অথচ ঘরদোর বিছানাপত্র কি নোংরাইরা করে রাখে। রামো, ও সতীশ, এই 10 গজা ফুলন শাড়ির 1 জোড়া কাল হিসেবে ঠাটায় ওঠেনি কেন? সতীশ নামধেয় লোকটি এতক্ষণ তাসের আড্ডায় বেশি চেঁচামেচি করছিল। সে যেন অতিরিক্ত বিস্ময়ে হঠাৎ কাঠ হয়ে বলল, সে কি বাবু, 10 গজা ফুলন শাড়ি কাল কে বিক্রি করলে? এই তো কুন্ডু মশাই জানেন। কুন্ডু মশাই নিজের গা থেকে ঝেড়ে ফেলে বললেন, আমি কি জানি বাবু, আমি তো খতেন রোড়ক করে আসছি। তোমাদের খুচরো বিক্রির তবিলে কি হয় না হয়। রায় সাহেব বললেন, সব চোরের আড্ডা হয়েছে, ভাত কাপড় দিয়ে চোর পোষা। আচ্ছা, আজ ধরা পড়লে আমি তাকে জবাব দেব, নয় 1 মাসের মাইনে কাটবো, নইলে তারপর দেখে নেব। রায় সাহেব চলে গেলেন। এই হলো কুন্ডু মশাইয়ের প্রতিদিনের জীবন। এই অত্যন্ত স্থূল আবহাওয়ার মধ্যে একটি কবি প্রাণ কিভাবে শ্বাস প্রশ্বাস নিতে পারে তা আমার অভিজ্ঞতায় লেখা নেই। কুন্ডু মশাইয়ের এই বয়সেও যে সজীবতা অত্যন্ত প্রত্যক্ষ ও পরিস্ফুট, ছাইপাশ আহারেও তার যে তৃপ্তি, এত হট্টগোল অপমানের মধ্যেও তার যে আনন্দ, এসবের জন্য সমস্তরের লোকমাত্রই তাকে হিংসে না করে পারবে না। তার সঙ্গে আমার দেখা সাক্ষাৎ আর অনেক দিন হয়নি। এর প্রায় 5 বছর পরের কথা। অন্য জায়গায় কাজ করি বলে দেশে আসা ঘটেনি অনেকদিন। দেশের বাড়িঘর ভেঙে গিয়েছিল, মিস্ত্রি লাগিয়ে মেরামত করছি। এমন সময়, এই যে শ্যামবাবু, প্রাতঃ প্রণাম। চেয়ে দেখি কুন্ডু মশাই আরো বৃদ্ধ হয়ে গিয়েছেন। মাথায় আর এক কাছাও কাঁচা চুল নেই, সেই পুরনো ধরনের বেনিয়ান গায়ে। কি ব্যাপার কুন্ডু মশাই, ভালো আছেন বেশ? তা খবর কি? আগে বাবু পাঠিয়ে দিলেন আপনি বাড়ি করবেন, চুন সিমেন্ট নেবেন আমাদের নতুন আড়ত থেকে, দর সস্তা। ও কে, ঘনশ্যাম বাবুরা ও চুনের আড়ত খুলেছেন বুঝি? হ্যাঁ, চুন সিমেন্ট মগরার বালি। বেশ বেশ, বসুন বসুন। না না, আর বসবো না, অনেকক্ষণ বেরিয়েছি বাড়ি থেকে। তা কবিতা লেখা টেখা হয় কি আর? আপনি তো আছেন এখন, আসবো একদিন বলে সামান্য কপা গিয়েই আবার ফিরে এসে বললেন, ভালো কথা, পকেটেই আছে। আজ আপনার এখানে আস্তে আস্তে বটতলায় বসে লিখেছিলাম কটা লাইন। এই যে, প্রকৃতির কোলে শুয়ে সৌন্দর্যে ভাষায় আঁখি, স্বাদ হয় অনিমেষে শুধু যেন চেয়ে থাকি, নীরবে নিঝুমে সে থাকি যেন মুখের পরে, স্বপ্নরেণু কিংবা মায়ানিয়ত ঝরিয়া পড়ে, পরমাণু নিভে যায় ভাঙিয়া জ্বরের কারা, খে তুমি ডাকছ মোরে করিয়া পাগল পাড়া। আমার কুন্ডু মশাইকে কোলে তুলে নাচবার ইচ্ছে হলো। ব্রাহ্মণ না হলে পায়ে হাত দিয়ে পায়ের ধুলো নিতাম। বললাম, এই কটা লাইন এইমাত্র লিখলেন পথে আসতে আসতে? কুন্ডু মশাই হেসে বললেন, হ্যাঁ, ওই বটতলায় ছায়ায় বসে খানিকটা আগে। আপনি ঘনশ্যামবাবুর দোকানে কাজ করেন বটে, কিন্তু আপনি সে জায়গার উপযুক্ত নন। কবিতায় আর্টের কোনো দরকার নেই।
আপনার মনের আনন্দের অনুভূতিকে ধ্বনি ও ঝংকারের মধ্যে দিয়ে প্রকাশ করছেন এবং এবং এমন সফল হয়েছেন, সেইটাই তো বড় কথা। আমি আপনার মনের এই সময়ের অনুভূতিটাকে এই কটা কথার মধ্যে দিয়ে নিজের মনে ধরতে পারছি। এই তো কবিতা। চুন কিনতে গিয়ে রায় সাহেবের দোকানে বসলাম খানিকটা। মস্ত বড় গদি, লোকজন খাটছে, নানা রূপ ব্যবসাদারি শব্দ ও বোল উত্থিত হচ্ছে। পাইকারি ক্রেতাদের বড় ভিড় লেগেছে, ঝমঝম টাকার শব্দ উঠছে। ওদিকে গদির এক পাশে আনকোড়া টাটকা 10 টাকার নোট তারাবন্দি হচ্ছে। ঘনশ্যাম বাবুকে এক পাশে বসে থাকতে দেখে এবার কাছে গেলাম। গত 5 বৎসরে রায় সাহেবের বয়স যেন 15 বছর বেড়েছে। আমাকে বললেন, আসুন আসুন শ্যামবাবু, অনেকদিন দেখিনি। হ্যাঁ, ভালো আছেন? ভালো কোথায়, সারা বছর বদলেই বুক চিনানো অসুখে। এইবার বোধ হয় চললাম। হ্যাঁ, না না, সে কি কথা, আপনার বয়সটা কি? আপনি জানেন না? আরে 2000 টাকা খরচ করেছি 1 বছরের মধ্যে, কিন্তু সারবার নামটি নেই, বেড়েই চলেছে। দোকানে যাসি যাই, মনেও বল পাইনে, শরীরেও না। ডাক্তারের কথায় ওই মাগুর মাছের ঝোল খাই কাঁচকলার পটল দিয়ে, একবেলা দোকানি সুজি রুটি, এই তো চলছে। কোনো চেঞ্জে যান না কেন? আরে ব্যবসা পেলে কি আর যেতে পারি? আবার নতুন এই চুল সিমেন্টের আড়ত খোলা হয়েছে, এসব কার ওপর দিয়ে যাব? রায় সাহেবের কথার সুরে এবং মুখের চেহারায় একটা জিনিস বেশ সুস্পষ্ট হলো, তাঁর মনে আনন্দের অভাব এবং একটা ভয়ের ভাব। কথাবার্তার মধ্যে কণ্ঠের যে মিহি সুর ধ্বনিত হচ্ছে, তার সঙ্গে জড়িয়ে রয়েছে মৃত্যু ভয়, জড়িয়ে রয়েছে নৈরাশ্য ও মূঢ় অন্ধতা। এত ঐশ্বর্য থেকেও ভোগের তৃপ্তি নেই। যতক্ষণ আমি সেখানে বসেছিলাম, ঘনশ্যামবাবুর মুখে আমি আনন্দের রেখা খোঁজবার বহুবার ব্যর্থ চেষ্টা করেছি, কিন্তু আনন্দের পরিবর্তে বরং ভয়টা এত বেশি দেখেছি যে লোকটার কাপুরুষতার উপরে আমার ঘৃণা জন্মেছে। এত টাকা থেকেও লোকটা সত্যিকার অসুখী। বাইবেলের সেই বাণী মনে পড়ল, মেন ক্যান নট লিভ বাট ব্রিড অ্যালোন। জীবনের বড় পুঁজি নেই যেখানে, সেখানে শুধু টাকার পুঁজি মানুষকে অমৃতের পুত্রত্ব দান করে। এই সাধ্য কি তার? তারও 4 বছর পরে এবারের কথা। বাড়িতে এসেছি 10-12 দিন, কি তার বেশি। কাজের গোলমালে অন্য কোথাও আর যেতেও পারিনি। কেবলমাত্র একদিন বল্লভপুর বাজারে অতি অল্প সময়ের জন্য রায় সাহেবের গদিতে গিয়েছিলাম। কুন্টু মশাইয়ের সঙ্গে দেখা হয়েছিল, এই পর্যন্ত। কথাবার্তা বিশেষ কিছুই হয়নি। একদিন সন্ধেবেলা বাড়িতে বসে আছি, একজন লোক এসে বললে, শ্যামবাবু এ বাড়িতে থাকেন? লোকটার খালি পা, হাতে একটা লাঠি আর হ্যারিকেন লণ্ঠন। কোথা থেকে আসছো? আগে বাবু প্রণাম হয়, বল্লভপুরের আড়তের কুন্ডু মশাই একবার ডেকেছেন আপনাকে, তিনি বোধহয় আর বাঁচবেন না, আপনাকে এক্ষুনি যেতে হবে। সে কি, কুন্ডু মশাই বাঁচবেন না? কেন, কি হয়েছে তার? বাবু তিনি আজ 7 দিন শয্যাগত, জ্বর কাশি। তা আমি তো আর ডাক্তার নই, আমি কেন যাব? হ্যাঁ, তিনি সন্ধ্যা থেকে কেবল আপনার কথাই বলে চলেছেন, আমায় বলে দিলেন যে করে হোক আপনাকে নিয়ে যেতে সেখানে। আমি একটু বিরক্ত না হয়ে পারলাম না। অনেক দিনের অদর্শনে কুন্ডু মশাইয়ের উপর পূর্বের আন্তরিকতা অনেকখানি চলে গিয়েছে, তবুও গেলাম। মুমূর্ষু বৃদ্ধের অনুরোধ এড়াতে পারলাম না। সেই আড়তের ঘরের সেই বিছানাতে কুন্ডু মশাই শুয়ে, মাথার শিওরে কেবল একটা ছোকরা বসে আছে। ঘরের মধ্যে আর কেউ নেই। একটা লণ্ঠন আধনেভানোভাবে জ্বলছে ঘরের মেঝেতে। একটা বাটিতে আধবাটি জল পড়লি, গোটা কত কাগজি নেবুর খোসা লণ্ঠনের পাশে। কুন্ডুমশাই বোধহয় ঘুমোচ্ছিলেন, অথবা অর্ধচেতনভাবে শুয়েছিলেন। ছেলেটি ডাকলে
ও দাদু, দাদু, বাবু এসেছেন, দেখো, এ নাও। কুণ্ডুমশাই চমকে বলে উঠলেন, হ্যাঁ হ্যাঁ, আরে ওই সেই বাবু এসেছেন। ততক্ষণ আমি গিয়ে সামনে দাঁড়িয়েছি। কুণ্ডুমশাই হাতের ইঙ্গিতে আমায় বসতে বললেন। আমি বিছানার এক পাশেই বসে বললাম, কি হয়েছে কুণ্ডুমশাই, জ্বর নাকি? প্রায় 1 মিনিট কুণ্ডুমশাইয়ের কাছ থেকে কোনো উত্তর পেলাম না। তারপর ক্ষীণ স্বরে বললেন, হ্যাঁ, আর কি, এবার চললাম শ্যামবাবু। আমি ভরসা দেওয়ার সুরে বললাম, সে কি কথা, এখনো তো কত কবিতা শোনাবেন আমাদের, যেতে দেবো কেন? কুণ্ডুমশাইয়ের মুখে অস্পষ্ট লণ্ঠনের আলোয় যেন ক্ষীণ হাসির রেখা দেখতে পেলাম। বললেন, আর না, ডাক এসেছে, এই আপনার কাছে একটা অনুরোধ, আর সেই জন্যই। বলুন, বলুন না। এই ছেলেটি দেখছেন, বড় সৎ, বাবুদের খদিতে কাজে ঢুকেছে এবছর। ছেলে মানুষ ওই দেখে। আমি ছেলেটিকে বললাম, তোমার নাম কি? আগে সুশীল। এই ঘরের আর সব লোক কোথায়? সব পালিয়েছে, 2জন কাল ছুটি নিয়ে দেশে গিয়েছে, 2জন দোকান ঘরে শুয়ে আছে বারান্দায়। কুণ্ডুমশাই যেন মাছি তাড়াচ্ছেন মুখের কাছ থেকে। দুর্বল হাতে 2-1 খানি ভঙ্গি করে চুপ করে রইলেন। প্রায় 10 মিনিট ঘরের মধ্যে কোনো শব্দ নেই। তারপর আমার দিকে চেয়ে বললেন, আমার আমার খাতাগুলো। বুঝতে না পেরে বললাম, খাতা? ওই কবিতার খাতাগুলো আপনার হাতে দিয়ে যাব, বড় আদরের। ছেলে মেয়ে তো নেই, ওই ছেলে মেয়ে আমার। খাতাগুলো। থেমে থেমে যেন হাঁপাতে হাঁপাতে কুণ্ডুমশাই কথাগুলো শেষ করলেন। ব্যস্ত হবেন না, স্থির হয়ে শুয়ে থাকুন। আচ্ছা, সে হবে, সেগুলো কোথায়? কুণ্ডুমশাই শিবনেত্র হয়ে শিওরে উপবিষ্ট ছোকরার দিকে তাকাবার চেষ্টা করলেন। ছেলেটি তখনই নিজে থেকে উঠে বললে, উনি আমায় সন্ধ্যাবেলা বলেছিলেন গুছিয়ে রাখতে, ওর তোরঙ্গ থেকে বের করে রেখেছি। কুণ্ডুমশাই বললেন, এর হাতে দাও। হ্যাঁ। আমি হাতে নিয়ে বললাম, পেয়েছি, এবার এগুলো কি করব আপনি বলুন আমায়। আবার 3-4 মিনিট কেটে গেল, রোগিণীর উত্তর। তারপর আমার হাতে তার দুর্বল হাত তুলে দিয়ে বললেন, আপনার কাছে যত্ন করে একটু রেখে দেবেন, ওদের যত্ন আর কোথাও হবেনি, আপনি বরং তার ভার নিলেন। নিলাম, ভাববেন না কুণ্ডুমশাই, নিলাম ভার। কুণ্ডুমশাই দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, আর কোনো ভাবনা নেই, মরণে ভয় করি নেই বয়স হয়ে, কিন্তু এই খাতাগুলো। শেষের দিকে কথাগুলো যেন কুণ্ডুমশাই আপন মনেই বললেন। এই তার শেষ কথা। আমি সারা রাত বসেছিলাম তার শয্যা পার্শ্বে। রাত্রি শেষে কুণ্ডুমশাই মারা গেলেন। সবানুগমনের সময় আমি সঙ্গে যাওয়া কর্তব্য বিবেচনা করলাম। আমারই অনুরোধে তার প্রিয় মজাখালের ধারে তার দাহকার্য সমাধা হলো। চিতার ওপর আমি আমার নিজের হাতে বন্য ছোট গোয়ালে লতার ফুল নিকটবর্তী ছোপ থেকে তুলে তার উপর ছড়িয়ে দিলাম। সেখানেই শেষ। রায় সাহেবের সঙ্গে 2-4 দিন পরে দেখা। আমায় বললেন,
আপনি সেদিন শুনলাম খুব করেছেন। আরে লোকটা তো নিজের দোষী মারা গেল, কি বলেন? হ্যাঁ, আমি হাসলাম, মনে ভাবলাম, হায় ঈশ্বর, এই হয়তো ছিল কবি কুণ্ডু মশাইয়ের কপালে। শুনলেন আজকের গল্প শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কবি কুণ্ডু মশাই। এরকম আরও গল্প শুনতে ভিডিওটি লাইক করুন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আপনাদের বিভিন্ন মতামত আপনারা কমেন্ট করেও আমাদের জানান। ফিরে আসবো পরের সপ্তাহে আরও এক নতুন কোনো গল্প নিয়ে। শুনতে থাকুন WIP প্রেজেন্টস স্টোরি টেলার। শুভ সমৃদ্ধি।